chronic monocytic leukemia, one type of blood cancer. আপনারা হয়তো ভাবছেন এই ব্লাড ক্যান্সার বা মারণব্যাধির নাম এই মুহূর্তে আমি কেন বলছি আপনাদের, কেন ভয় দেখাচ্ছি। একদমই নয় বন্ধুরা, আসলে এই মারণব্যাধি থেকে আমরা কি করে উত্তরণের পথ খুঁজে পেতে পারি এবং কি করে আবার জীবনকে আলিঙ্গন করতে পারি সেটা বলার জন্যই আমি পারমিতা আবারও চলে এসেছি আজ আপনাদের কাছে নিউজ লাইভ বাংলা নিবেদিত জীবন যোদ্ধার আরও একটি পর্ব নিয়ে, যেখানে আমরা বারবার করে আপনাদের বলতে চাই যে হয় জিতব, নয় শিখব। সঙ্গে থাকবেন বন্ধুরা, আমাদের সঙ্গে আজ রয়েছেন এমনই একজন চরিত্র, এমনই কিছু গল্প তার থেকে আমরা শুনব যে কি করে তিনি সেই মারণব্যাধিকে উত্তরণ করলেন এবং জীবনকে জয় করে খুব পজিটিভলি আবার উপভোগ করতে শুরু করলেন। আমাদের সঙ্গে আজ রয়েছেন আমাদের একজন প্রিয় দিদি, যিনি সেই মারণব্যাধিকে ভীষণভাবে জয় করেছেন এবং ভীষণভাবে এখন কাজে নিযুক্ত হয়ে পড়েছেন, নানা কাজে। তিনি নিজে একজন সফল আইনজীবী এবং এসবিসিসি কনসালটেন্ট। আসুন আলাপ করে নেই আমাদের আজকের অতিথি শ্রীমতী মধুমিতাদির সঙ্গে। মধুমিতাদি, নমস্কার। নমস্কার। প্রথমে তোমাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনা পর্বে, যেখান থেকে আমরা অনেক কিছু জানবো, শিখব এবং তোমার কাছে প্রথমেই জানতে চাইছি জীবন যোদ্ধা হিসেবে আজকে আমাদের এই মঞ্চে আসতে পেরে তোমার কেমন লাগছে? সত্যি বলতে কি, আমি প্রথমেই পুরো জীবন যোদ্ধা টিমকে, নিউজ লাইভের এই টিমকে আমার মতন মানুষদের পক্ষ থেকে একটা রেড স্যালিউট জানাবো। কারণ কি, আমরা প্রত্যেকেই যারা মানে জীবনে কিছু না কিছু ঠোকর খেয়ে বেঁচে আছি না, তারা প্রত্যেকেই একটা প্ল্যাটফর্ম চাই, যেখানে হয়তো আমরা আমাদের মনের কথাটাকে বলতে পারি, যেটা হয়তো আমাদের মতোই আরও কেউ শুনতে চাইতে পারে বা আমাদেরও ভেতরটা হালকা হয় বলতে পারলে। আমরা প্ল্যাটফর্ম চাই, কারণ আমরা চাই মনের কষ্টগুলোকে শেয়ার করতে। তো এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য এই গোটা টিমকে এবং সম্পূর্ণ নিউজ লাইভকে আমার তরফ থেকে ভীষণ রকমভাবে ধন্যবাদ। তোমাকেও আন্তরিক অভিনন্দন আমাদের এই ডাকে সাড়া দেওয়ার জন্য। এবং আমি মনে করি যে আমার দর্শক বন্ধুরা আজকে যারা ক্যামেরার ওপাশে রয়েছেন, তারাও দিদির এই কথাগুলো শুনে মনে অনেক জোর পাবেন, যারা এই ধরনের স্টেজে এখনও রয়েছেন বা এই স্ট্রাগলটা করে চলেছেন, তাদের সকলের জন্য আমাদের আজকের এই সন্ধ্যা। ফিরছি আবারও দিদির কাছে। দিদি, তোমার কাছে জানতে চাইব, এই যে একটা মারাত্মক অসুখ, এই ব্যাধিটা তুমি ঠিক কখন জানতে পারলে এটা নিয়ে, এবং তার প্রতিক্রিয়া, অভিজ্ঞতা সবটুকু তোমার থেকে আজ জানতে চাইব। অ্যাকচুয়ালি 2020-তে লকডাউন শুরু হওয়ার আগে আমার বাড়িতে একটা ক্রাইসিস চলছিল। আমাদের বাড়ির প্রথম যে সন্তান, মানে আমার বড় দিদির মেয়ে, সে একটা অসুখের জন্য হঠাৎ করে টেম্পোরারি আর্থারাইটিস তার হয়ে যায়। তো যার জন্য মেয়েটি একেবারে বিছানায় বসে পড়ে, তার পড়াশোনা বন্ধ হয়ে যায়, তার পেইনটা কাছ থেকে দেখতে পাচ্ছিলাম না, খুব মেন্টাল ট্রমা হতো মেয়েটাকে দেখে। আমি ভালো, বয়সটা তার কত? তার বয়স তখন 20-21 হবে, 20-21 হবে, মানে সে কলেজে বিএসসি পড়ছিল সে তখন। তো ওটা দেখে না, হঠাৎ এক রাতের মধ্যে মেয়েটা মানে বসে গেল, প্যারালাইসিস হয়ে গেল। ওটা দেখে না কেমন যেন আমি নিজে ট্রমাটাইজড হয়ে গেছিলাম। তো আমি ওকে আমার বড় সন্তান বলি, যার জন্য আমাকে খুব কষ্ট হয়েছিল, খুব। তো তখন কী হয়েছিল আমি মানতে পারছিলাম না, ডাক্তার দেখাচ্ছি, দৌড়চ্ছি। সেই সময়ে হঠাৎ লকডাউন তখন মাঝামাঝি, মানে 2020 জুন জুলাই কথা বলছি, লকডাউন ফুল টাইম লকডাউন আগের কথা কিন্তু নয় না। তখন হঠাৎ আমার এই তোমার বিশেষ করে পেটে, পিঠে ছোট ছোট স্মল পক্সের মতো কিছু ফোড়া ফুনসির মতো দেখা যায়, এবং তখন সে সময় প্রচণ্ড গরম ছিল। তো আমি যখন মানে দেখি, তখন প্রত্যেকে আমাকে বলে যে এটা বোধহয় স্মল পক্স হয়েছে বা চিকেন পক্স হয়েছে। না না না, কিচ্ছু না, তুমি কিছু নিয়ম করো, ওই যেগুলো দেয় না নিয়ম করতে। তা আমিও সেগুলো করলাম, করার পরে দেখছি কমছে না। দেন আমি আমার ডাক্তারকে দেখালাম। তো ডাক্তারকে দেখানোর পরে আমার ডাক্তার আমাকে বললো যে মনে হচ্ছে সুগার থেকে হয়েছে, সুগার টেস্ট করো। তোমার কি সুগার ছিল? না না, তার আগে কিন্তু আমার সেরকম সুগার পত্র কিছু ছিল না। তো সুগার টেস্ট করার পরে দেখা গেল যে সুগার আমার বেড়ে হয়ে গেছে তোমার 550।
তো ডাক্তার তো অবাক হয়ে গেল যে 550 মানে তো বিশাল ব্যাপার, তো ইনসুলিন দেওয়া শুরু করলো আমাকে দিনে 3 বেলা করে। তো আমি ইনসুলিন দেওয়া সাংঘাতিক। শুরু করলাম। তো আফটার 1 উইক আমাকে চেক আপে ডাকলো, আবার টেস্ট করলো, এবারে কমে 550 থেকে ডাইরেক্ট ওটা চলে এলো 450-তে। আবার মানে 1 সপ্তাহের জন্য দেওয়া হলো ওষুধ, 1 সপ্তাহ পরে গেলাম, তখন দেখছি ওটা কমে 430। কিন্তু এই যে 430-এ চলে এলো, তারপরে আর কোনো অজ্ঞাত কারণবশত সেটা নামছে না। তো ইনসুলিন ব্যবহার করারও তো একটা লিমিটেশন আছে, এর বেশি তো আর দিতে পারছে না। তখন উনি বললো যে না, আমার মনে হচ্ছে এটা অন্য কিছু, তুমি অন্য কোনো কাউকে দেখাও। তো তারপরে আমি ইয়ে করলাম যে আমার টোটাল বডির আমি একটা চেক আপ করলাম আর কি, একজন আমার পরিচিত বন্ধুকে দিয়ে আমি টোটাল বডির চেক আপ করলাম। এবং সেটা এই শহরেই? এই শহরে, গুয়াহাটিতেই। মানুষ বলে গুয়াহাটিতে ট্রিটমেন্ট হয় না, গুয়াহাটিতে ডাক্তার খারাপ। আমার ক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতা খুব একটা খারাপ নয়। তো আমি যখন করলাম, করার পরে আমাকে মানে এই নর্থ ইস্ট ক্যান্সার ইনস্টিটিউট আমাদের এখানে, ওখানে যখন করলাম প্রথম এই যে stage-এ- শুরুতেই ক্যান্সার ইনস্টিটিউটে না, ক্যান্সারে যাওয়ার কথা ছিল না, আমাকে ব্লাডটা, করতে দেওয়া হচ্ছে। টোটাল ব্লাডের, আমার মানে টোটাল ব্লাডটাকে আমার কালচার করা হলো, সমস্ত রকম ব্লাডের যত রকম টেস্ট হয় করা গেল। সেই টেস্টে ধরা পড়লো যে আমার রেড ব্লাড সেল, যেটা আমরা লোহিত কণিকা বলি রক্তে, সেটা একেবারে কমে গেছে। আর যেটা প্লাজমার লেভেলটা বেড়ে যাচ্ছে, যাতে কি হচ্ছে আমার ইমিউনিটি পাওয়ারটা টোটালি কমে গেছিলো। সামান্য সর্দি জ্বরে একদম মানে কাহিল হয়ে যেতাম, একটুখানি কিছু করলেই টায়ার্ড হয়ে যেতাম, প্রচণ্ড ঘুম, কিছুই করতে পারতাম না, এত উইকনেস থাকতো আমার। তো তার মানে দীর্ঘদিন ধরে এটা আমার হচ্ছিল, আমি বুঝতে পারিনি বা তার বহিঃপ্রকাশটা ছিল না। ওই ব্লাডটাকে যখন টোটাল টেস্ট করলো, ধরার পরে তো আমাকে তখন বললো যে আপনাকে তো ইমিডিয়েট কেমো নিতে হবে, ইমিডিয়েট। কারণ যদি আরো যদি মোটামুটি কিছুদিন দেরি মানে হয়, তখন অলরেডি ওরা ডিক্লেয়ার করে দিলেন হ্যাঁ হ্যাঁ, যে you have that disease। ইমিডিয়েট আপনাকে কেমো নিতে হবে, আদারওয়াইজ চান্সেস কিন্তু কম। উফ, মা গো। আমার তখন এমন একটা সিচুয়েশন পারমিতা, যে আমার বাড়িতে আমার বড় দিদি, উনি সার্ভাইকেল মাইলোপ্যাথি পেশেন্ট, ওনাকে নিয়ে আমার খুব টেনশন থাকে, যেহেতু উনিও মোটামুটি বেড রেডেনই বলা যায়। আমার মেজো দিদি, তিনি এখনও অসুস্থ, তখন সুস্থ ছিলেন, ও একা। আমার মা আজকে 14 বছর ধরে বিছানায় শোয়া, বেড রিডেন, টোটাল প্যারালাইসিস। তো আমি চিন্তা করছি আমি কাকে বলবো কথাটা। আমার তিনজন বাড়িতে হাজবেন্ড, অসুস্থ, আমার হাজবেন্ড, তাকেও আমি বলতে পারছি না, কারণ কি এবং সেটা কি তুমি একা একা। জানতে পেরেছো? অন দ্যাট টাইম আমি একা এখানে এই কতটা শহরে। সাহসী তুমি। কারণ আমার স্বামী তখন উনি আছেন বাড়িতে, কারণ আমার এক ননদ, তুমি তাকে সেটা জানাওনি না তখনও? কি করে জানাবো, কারণ উনিও তো স্ট্রাগল করছেন, ওনার বোনের কিডনি ডায়ালিসিস চলছে লাস্ট মোমেন্ট, উনিও তো স্ট্রাগল করছেন বোনকে নিয়ে। এবং সেই সময় তোমার একটা এরকম খবর। সিচুয়েশন, আমি যদি তখন ওনাকে এটা জানাই, উনি তো আরো মেন্টালি ভেঙে পড়বেন। কি করে জানাই, আর কত বার্ডেন দেবো এটা যে মানুষটাকে। একটা কত বড় যুদ্ধ এই সময়টাতে দাঁড়িয়ে তুমি করেছো, আমি জাস্ট সেটাই ভাবছি। সত্যি আজকে বলছি তোমাকে যে আমার মতো মানুষও ছোটবেলা থেকে তো খুব স্ট্রাগল করে মানুষ হয়েছি, তাই আমি প্রচণ্ড সাহসী। আমার মতো মানুষও কিন্তু কয়েক সেকেন্ডের জন্য পায়ের নিচ থেকে মাটিটা সরে গেছিল, হ্যাঁ, আচমকা এরকম একটা খবর। কারণ আমি হচ্ছি আমার ফ্যামিলির ব্যাকবোন। আমার ফ্যামিলিতে কেউ নেই পুরো পরিবারটাকে দেখে রাখবার। আমার সত্যি বলছি তোমাকে, আমি যদি শুধু আমি, আমার স্বামী এবং আমার সন্তানের কথা ভাবি, তাহলে আমি ইন অল সাইড, ফাইন্যান্সিয়ালি, সোশিয়ালি, ইকোনমিক্যালি, অল সাইড আমি খুব সুখী, আমার কোনো কিছুর দরকার নেই। কিন্তু বোথ সাইডে আমার কিছু, দুই পরিবারেই আমার কিছু এত দায়িত্ব। রেসপন্সিবিলিটি রয়ে গেছে, আর সেটা ভালো লাগে করতে আমাকে, আমার হাজব্যান্ডও ভালো পায়, আমিও ভালো পাই করতে। কিন্তু ওই মুহূর্তে আমার পায়ের নিচ থেকে মাটিটা সরে গেছিল, যে আমি কাকে বলবো। কিছুক্ষণের জন্য আমি বাথরুম চলে গেলাম, কারণ রুমে কাঁদলে কেউ দেখতে পাবে। বাথরুম চলে গিয়ে না আমি অঝোর ধারায় কাঁদলাম কিছুক্ষণ। আহা। বাট যখন আমার ওই জিনিসটা একটু কমে এলো, তখন আমি ভাবলাম যে আমি কাঁদছি কেন, আই হ্যাভ টু ফাইট। আমি কাঁদছি কেন, আমি তো মরে যাইনি। আজকে যারা ঘর থেকে বেরোয় জানে না মানুষটা স্কুটি নিয়ে যাচ্ছে, বাইক নিয়ে যাচ্ছে, রাস্তায় অ্যাক্সিডেন্টে মরে যাচ্ছে, তারা তো কিছুই বুঝতে পারে না কি হয়। দ্যাটস দ্য স্পিরিট, স্যালিউট। আমার হাজবেন্ড আর্মিতে ছিলেন, কার্গিল যুদ্ধ উনি কাছের থেকে দেখেছেন,
ওনার মুখেই আমি শুনেছি যে যেই বন্ধুর সঙ্গে রাত্রিবেলা ডিনার করলেন সেই বন্ধু চলে গেল যুদ্ধে, কল আসলো, চলে গেল, ডেড বডি ফিরে এলো। ওনার কাছেই শুনেছি আমি। তখন আমি চিন্তা করলাম যতক্ষণ বাঁচবো ততক্ষণই আমি আনন্দ করব, ততক্ষণই আমি নিজেকে মনে করবো আমি বেঁচে আছি। বলে তো মরেই গেলাম, তারপর যা হবে হবে, কিন্তু মরার আগে আমি মরবো না। আর আমার চেহারায় বা আমার কথাবার্তায় সেরকম কোনো ইমোশন বা এক্সপ্রেশন আমি দেখাবো না যাতে মানুষ আমাকে দেখে আহারে কেন এমন হয়েছে। একদম তাই, কারণ একদম মানুষ তাই। বোঝে দিদি, না। তুমি খুব সঠিক কথা বলেছো। আমরা আবার ফিরে আসছি। বন্ধুরা, এবার আমাদের নিতে হবে একটা ছোট্ট বিরতি। আপনারা বুঝতেই পারছেন এমন কিছু কথা দিদি বলছেন যেটা কিন্তু আমাদের জানা বা জেনে ধারণ করা ভীষণ দরকার। ফিরে আসছি আবারও বিরতির পর, সঙ্গে থাকবেন। আমরা ফিরে এলাম বন্ধুরা আবারও বিরতির পর। চলে যাচ্ছি আবারও মধুমিতাদির কাছে। মধুমিতাদি, তুমি সেই প্রতিক্রিয়া, সেই অভিজ্ঞতা আমাদের জানাচ্ছিলে, তো তোমার কাছে জানতে চাইছি যে সেই সময় তুমি একা সেটাকে ফেস করছো ওই সময়ে বসে, তো তখন কি তুমি সেটা বাড়িতে জানিয়েছিলে? না না, কি করে জানাবো, কারণ আমার হাজব্যান্ড সে সময় গুয়াহাটিতে প্রেজেন্ট নেই, উনি স্ট্রং মেন্টালি। আর বাকি যারা আমার পরিবারে রয়েছে, আমার দিদিরা এবং আমার মা, তারা এতটাই মেন্টালি মানে কমজোর। এবং আমি যেহেতু ফ্যামিলির মানে মেইন পার্সন, আমি তাদের মানে ব্যাকবোন। আমি যদি বলি আমার ক্যান্সার হয়েছে তাহলে আমি মরার আগে ওরা মরে যাবে, আমি বলতে পারছি না। তো তো খুব দৃপ্তভাবে হ্যাঁ, তোমাকে এই আমাকে সিদ্ধান্তটা তখন নিতে প্রথম হয়েছে। প্রথম ডিসিশন দিতে হয়েছে যে যা হবে হবে, আমি কাউকে জানতে দেব না, বাড়িতে কাউকে জানতে দেব না। এবং তুমি সেকেন্ডলি এটা নিয়ে মানে যুদ্ধ করতে হ্যাঁ, তৈরি। সেকেন্ডলি আমাকে ভাবতে হয়েছে যে আমাকে ডাক্তারের সঙ্গে, যেই ডাক্তারের সঙ্গে কথা হয়েছে তার সঙ্গে ইমিডিয়েট কনসাল্ট করতে হবে, কনসাল্ট করে ট্রিটমেন্ট প্রসিডিওরে যেতে হবে। তো আমি কি করলাম, আমি দেন ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে আমার হাতে কি কি এখন ট্রিটমেন্ট প্রসিডিওর কি কি হতে পারে আমার জন্য। তখন উনি বললো যে আপনি ইমিডিয়েটলি আপনাকে কেমো নিতে হবে। আমি বললাম কেমো নেওয়ার জন্য আমি কি 2-3 দিন মানে টাইম পাবো? বলছে যত তাড়াতাড়ি পারেন, কারণ আপনার কিন্তু না হলে প্রবলেম হবে। আর ইন দ্য মিন টাইম কী হলো, আমার পুরো শরীরে না, শুধু এই মুখটুকু বাদ দিয়ে, যার জন্য আমি সবসময় ফুল স্লিপ পরি, আমার পুরো বডিতে না এরকম তোমার বড় 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 স্পট হয়ে গেল, পুরো বড় বড় rashes। একদম মানে চিতাবাঘের গায়ে যেমন স্পট থাকে তেমন হয়ে গেল, দেখতে বিচ্ছিরি হয়ে গেল আমার দেহটা, একদম বিচ্ছিরি। মানে আমি সেটা নিয়ে কখনো কখনো মনোকষ্ট, হ্যাঁ কষ্ট হতো মানে তো, এটা যে হ্যাঁ হতো, কিন্তু আমার হলে শরীরটা পাল্টে কিন্তু যাচ্ছে। হলে ওই সময় না আমি নিজেকে বলতাম যে তোমার এই রূপটা বাহ্যিক রূপ, এটাই মন দিও না, তুমি চেষ্টা করে যাও তোমার কি মতন করে সুন্দর বাঁচো, কথা। এটাই এই এটা যে বাহ্যিক রূপ তোমার। বন্ধুরা, দিদি এত সুন্দর করে বললেন যে এই যে একটা লড়াকু মনোভাব নিয়ে ওই সময়ে দাঁড়িয়ে একটা সিদ্ধান্ত নিচ্ছেন যে আমাকে লড়তে হবে, মরার আগে আমি যেন কখনোই মরে না যাই। তো সেটাই আসল কথা। আমরা দিদির থেকে আবারও কিছু শুনবো। হ্যাঁ দিদি, তুমি বলছিলে। আমি আমার হাজবেন্ডকে ফোন করে জানালাম, উনি কিন্তু আমার ব্যাক সাপোর্ট, মানে আমি যতটা স্ট্রং উনি আমাকে এতটা স্ট্রং থাকতে সাহায্য করেন যথেষ্ট। সেটাই তো আমি তো। ওনাকে জানালাম, তো অবভিয়াসলি মন তো খারাপ হবেই, কিন্তু উনি আমাকে বললেন যা হবে হবে, 2 দিন পরে হবে, কন্টিনিউ করো ট্রিটমেন্ট, দেখা যাবে যা হয় হোক। তারপরে আমি কেমো নিতে যাব, বাড়িতে ওদেরকে বললাম যে আমার শরীরটা একটু খারাপ করেছে, হার্টের ব্যাপারটা আমার 2014-তে আমার এনজিওপ্লাস্ট হয়েছিল। সেটাও তো একটা খুব ক্রিটিক্যাল হ্যাঁ, অপারেশন। ওটা তো একা করতে গেছিলাম ব্যাঙ্গালোরে, একা করতে গেছিলাম, কারণ কে যাবে, আমার হাজবেন্ড তখন লাম্বার স্পন্ডে, অসম্ভব সাহসী একজন মহিলার পাশে আমি বসে আছি এবং আমি সত্যি ঋদ্ধ হচ্ছি। আমার হাজবেন্ড তখন লাম্বার স্পন্ডেলাইটিস, আমার বাচ্চা তখন মাত্র 2 বছরের, বাচ্চাকে কার কাছে রেখে যাব, বাপের বাড়িতে সবাই অসুস্থ, শ্বশুর বাড়ি তো সেই সুদূর মেদিনীপুর, কার কাছে বাচ্চা রেখে যাব। হাজবেন্ডকে বলেছি, ওকে বলেছি তুমি বাচ্চা দেখো, আমি চললাম, অপারেশন করেছি, করে 4 দিনের মাথায় চলে এসেছি, 4-5 দিনের মাথায় এসে ভালো আছি। কুর্নিশ কুর্নিশ সত্যি। আসলে কি জানো তো, মানুষ এই যে ক্যান্সারটাও না, এটা রোগ নয়, ব্রেন যতক্ষণ না ডেড হবে, ডাক্তাররাই বলেন ততক্ষণ কোনো মানুষ মরে না। আসলে কি হয়, আমার ক্যান্সার হয়েছে এটা ভাবতেই না অর্ধেক লোক মরে যাচ্ছে অর্ধেক সেটা লোক ভেবে। হার্ট অ্যাটাক করছে গো,
যখন কেমো দিতে নিয়ে যায় না, কেমো দেওয়ার তো কিছু সিস্টেম থাকে, তখন না শারীরিক প্রচুর কষ্ট হয়, জ্বালা পোড়া করে, ভীষণ গরম লাগে, খুব কষ্ট হয়। তো ওই কষ্টগুলোর সময়ে কি হয়, কারণ ওটা একটা পয়জনাস জিনিস, তো শরীরে ওটা ঢুকছে তো আরো একটা একটা মানে পয়জন, ভীষণই মানে বাজে একটা জিনিস। বিষ আরেকটা বিষকে সাপের বিষ, মারতে সেটা একটা সাপের ঢোকানো বিষ, হচ্ছে। শঙ্খচূড় সাপের বিষ তোমার শরীরে ঢুকছে, নট জোকিং ম্যাটার। অফকোর্স। হ্যাঁ, তো ঢুকছে যখন, তখন প্রচণ্ড কষ্ট হয়, শরীর সেটাকে, তোমার শরীরের যে সেলগুলো আছে সে ওগুলোকে নিতে পারে না, অ্যাকসেপ্ট করতে চায় না, বের করে দিতে চায়। যার জন্য কেমো নেওয়ার সময় অনেকেরই কী হয়, মাথা ঘোরায়, বমি হয়, প্রচণ্ড মাত্রায় নানা লুজ রকমের মোশন হয়। মানে শারীরিক এবং সমস্যা আজও দেখা দেয়। টিল ডেট কেমো নেওয়ার এত বছর হয়ে গেছে, 2021-এ নিয়েছি আমি, 21 থেকে এটা 2026-এ পড়ে গেলাম, এখনও আমার পার্মানেন্ট মানে কনস্টিপেশনের কষ্ট পাই, পার্মানেন্ট। মানে কি যে সে কষ্ট সেটা বোঝাতে পারবো না। কিন্তু তারপরেও তুমি এখনো সেই লড়াকু ভাবে না না না, জীবনটাকে চুটিয়ে উপভোগ কারণ আমাকে করছো। বাঁচতে হবে ফর মাই ফ্যামিলি, ফর দি সেইক অফ দি সোসাইটি। কারণ সোসাইটিতে আমি একটু কিছু এনজিওর সঙ্গে জড়িত আছি, সোসাইটির অনেক মানুষ যাদের হয়তো, আমার তো তবু এই সাহসটুকু আছে, আমি আমার ভালো হাজব্যান্ড পেয়েছি, আমার পরিবার, আমার মা দিদিরা তারা খুব ভালো সাপোর্টিভ, শ্বশুরবাড়িও সাপোর্টিভ, কিন্তু অনেক মানুষ আছে যাদের হয়তো কেউ নেই, একদম তাই। তারা কি করবে? তো তাদেরকে তো আমার মতন মানুষকে দেখে তারা ভাববে না, এই যখন কেমো নিয়ে বেঁচে এসছে আমরাও বাঁচবো। তাই আমি সবাইকে এটা বলি, আর তোমাদের এই চ্যানেলের মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বলতে চাই সবাইকে, যে যার যখন যেখানেই ক্যান্সার হোক না কেন, ভয় পাবেন না। যতদিন আপনার আয়ুতে লেখা আছে আপনি বেঁচে থাকবেন, কেউ মারতে পারবে না, আর যেদিন মৃত্যু আছে কেউ আটকাতেও পারবে না। একদম, কিন্তু মরার আগে যেন আমরা কেউ মরে না যাই, যাবৎ বাঁচি তাবৎ আনন্দ করি। প্রতিটা প্রতিটা মুহূর্ত যেন আমরা বেঁচে থাকি। কারণ সত্যি তো, তুমি যেরকম বলছিলে, মানে পথে বেরোলে আমরা কে ঘরে ফিরবো কোনো বা guarantee ফিরবো না আমরা কেউ জানি না। হার্ট অ্যাটাক, আমার জীবনটাই তো দাদা আনপ্রেডিক্টেবল। হার্ট অ্যাটাক, আমার দাদা দুপুরবেলা ভাত খেতে বসছে, সেদিন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল এসেছিলেন গুয়াহাটিতে, ভাত খেতে বসছে দুপুরবেলা, সাডেন হার্ট অ্যাটাক, শেষ। তার 2 মিনিট কিচ্ছু আগেও জানি মানুষটা না। ফুর্তিতে ছিল। তাই জীবনটাকে বাঁচতে হবে বন্ধুরা, জীবনটাকে প্রচুরভাবে উপভোগ করতে হবে, এবং 24 ঘন্টায় 24 বার যেন আমরা বাঁচার তাগিদটা অনুভব করি, সেটা হচ্ছে বড় কথা। এবং কে কতটা সেই জীবনের যুদ্ধগুলোকে একপাশে ঠেলে দিয়ে জীবনটাকে আলিঙ্গন করতে পারি, জীবনটাকে হেসে ফুটিয়ে তুলতে পারি। আচ্ছা দিদি, তোমার কাছে জানতে চাইবো, ডাক্তার কি তোমাকে কিছু রেস্ট্রিকশন দিয়েছে? না না, ডাক্তার আমাকে কিছুই রেস্ট্রিকশন দেয়নি। আর তাছাড়া আমি মনে করি, আমি নিজেই মানে এটা ফিল করেছি, কারণ আমার যখন হার্ট অপারেশন হয়েছিল, যেহেতু বাচ্চাটা তখন ছোট, আমি খুব ভয় পেয়েছিলাম ওই মুহূর্তে। কিন্তু আমি ব্যাঙ্গালোর গেছিলাম একা একা ট্রিটমেন্ট করতে, দেয়ার ওয়াজ নোবডি, আমার সঙ্গে যাওয়ার মতো কেউ ছিল না ওই মুহূর্তে। আমি একা গেছি, নিজে একা অপারেশন, সেলফ বন্ডে সই করেছি। তো তখন আমাকে ডক্টর দেবী শেট্টি একদিন একটা গল্প বলেছিল, উনি খুব মানুষ, আমার লাক ভালো যে আমি ওনাকে আচ্ছা, পেয়ে তুমি গেছি। ওনার সঙ্গে তোমার দেখা হয়েছিল, সে হ্যাঁ ভগবান হ্যাঁ, তুল্য একজন মানে মানুষ। আমার কপালটা খুব ভালো যে আমি ওনাকে পেয়ে গেছিলাম একজনের সোর্সে। আমাদের এখানে একজন ডিসি ছিলেন, ওনার সোর্সে আমি পেয়ে গেছিলাম, যেহেতু আমি তখন ইউনিসেফে কাজ করতাম এসবিসিসি কনসালটেন্ট হিসেবে, তো ওনাকে পেয়ে গেছিলাম, তো সেই হিসেবে আমি গেছি। তো উনি আমাকে একটা গল্প বলেছিলেন যে ধরুন আপনি উপর থেকে, ব্রিজের ওপর থেকে সুইসাইড করবেন বলে লাফ দিলেন, আর যখন লাফ দিলেন তার আগে পর্যন্ত ব্রিজের যে পাকাটা সেটা আপনার পায়ের নিচে ছিল, যখন গিয়ে জলে পড়বেন তখনও আপনি পড়েই গেলেন, যা হবে সাঁতার কাটবেন, মরবেন, পরের কথা। কিন্তু এই যে ব্রিজ থেকে জলে নামার সময় যে মাঝখানে যে কয়েক সেকেন্ড, আপনি মনে করুন এই সেকেন্ডটাতে দাঁড়িয়ে আছেন, অর্থাৎ আপনাকে উপরেও টেনে তোলা যেতে পারে, আবার আপনি নিচেও চলে যেতে পারেন, আপনি কি চাইবেন? আপনি কি চাইবেন। তো ওই জিনিসটা আমার মাথার মধ্যে ছিল। আমার মাকে আমি দেখেছি, আমি তো আমার বাবার কথা বলতে পারি না,
আমার মাকে আমি দেখেছি যে মার মতো স্ট্রাগলার আমি লাইফে দেখিনি, অথচ এত গুণী মানুষ, মানে ইউ কান্ট ইমাজিন, ভাবতে পারবে না। আমার মাকে দেখেছি আমি যে আমাদের ছোট বয়সে আমাদের বড় করার জন্য ওই উলের দিয়ে সোয়েটার বানাতো, মানুষের জামা কাপড় করে দিয়ে অসম্ভব ভালো করতো। মা এত ভালো মূর্তি বানায়, অসম্ভব ভালো একটা সৃষ্টিশীল মানুষ, অথচ সেই জায়গাটা পেলেন না। কিন্তু তারপরও মায়ের মুখে কোনোদিন আমি হাসি ছাড়া দেখিনি। মায়ের যেটা যোগ্যতা ছিল, মা যেটা ডিজার্ভ করেন সেটা পাননি। আসলে জীবনে সবকিছু পাওয়া হয়তো যায় সেই না। প্রাপ্তিটা হয় না, পাওয়া আর যায় না। সবকিছু পেলে বলে না কথায় নষ্ট জীবন। নষ্ট জীবন। আর তাছাড়া কি জানো, আমার মনে হয় সবসময় সবকিছু পাওয়াটাও ভালো না। তাতে সেটাই কি বলছি, হয় জানো একটু তো, অভাব থাকতে হয়, যখন তোমার ভেতরে কোনো কমি থাকবে না, না তুমি মানুষ থাকবে তখন না, তো অমানুষ হয়ে আর্টসটা যাবে, থাকবে। তুমি অমানুষ হয়ে যাবে। এই এটাও সমাজের একদম প্রতি যে সঠিক। তোমার দায়বদ্ধতা, এই সমাজকে যে তোমার কিছু দেওয়া উচিত, ফান্ডামেন্টাল রাইটস যেমন কনস্টিটিউশন তোমাকে দিয়েছে দেশ থেকে কিছু পাওয়ার, এই দেশকেও যে তোমার কিছু দেওয়ার একদম, আছে, আমাদেরও তো ফান্ডামেন্টাল কিছু ফিরিয়ে ডিউটিস, দেওয়ার আছে। এই ডিউটিসটা তুমি ভুলে যাবে, তুমি নিজের সুখে মগন থাকবে তখন। আই এম থ্যাঙ্কফুল টু গড যে আজকে আমাকে লাইফে এত স্ট্রাগল, এত কষ্ট দিয়েছে বলেই বোধহয় আমি অপরের কষ্টটা বুঝতে পারছি। তাই আমি আমার দেশের প্রত্যেকটা মানুষের জন্য চেষ্টা করি, আমার তরফ থেকে যতটুকু পারি আমি চেষ্টা করি। এটাই তো একজন প্রকৃত নাগরিকের হওয়া উচিত। তো বন্ধুরা, আমাদের হাতে সময় একদম ফুরিয়ে আসছে, আমরা একদম শেষ পর্বে চলে আসছি। তো দিদি, যেতে যেতে কিন্তু একটা খেলা আছে। খেলা মানে আমি তোমাকে 4-5টা প্রশ্ন করব, যেটা তুমি ভাবার মতো অবকাশ পাবে না, তোমাকে চট করে তার উত্তর দিতে হবে, এবং তাতে করে হয়তো আরও একটু গভীরভাবে তোমায় জেনে নিতে পারবো। তাহলে তুমি তৈরি? দেখে নিচ্ছি তোমার জন্য কি প্রশ্ন। প্রথম প্রশ্ন, জীবন মানে কি তোমার কাছে? বেঁচে থাকা, আনন্দ করা, সবাইকে প্রতি সাহায্য মুহূর্তে। করা। বাহ। সম্পর্ক? ডিপেন্ডস অন বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা। খুব সুন্দর। সন্তান? অবশ্যই যার কাছ থেকে কিছু চাওয়ার নেই, শুধুই দেওয়ার। আহা, কি সুন্দর করে বললে। ক্ষমতা? অপব্যবহার যেন না হয়। ক্ষমতাশালী হও, সেটাকে অপব্যবহার করো না। প্রেম? সে একটা স্বর্গীয় জিনিস, অবশ্যই ভীষণ আনন্দ এবং স্বপ্নের জায়গা, ওইটুকু নিয়েই বেঁচে থাকা। এবং এবারে জানতে চাইবো একটা প্রিয় গান তোমার, যেটা তোমার জীবনের সঙ্গে খুব মিলে যায়। জীবনের সঙ্গে তো অনেক গানই মেলে, তবে মুহূর্তে রোটি কাপড়া ওর মকান সিনেমাটা আমার খুব ফেভারিট সিনেমা। ওই সিনেমার একটা গান আছে যে मैं ना भूलूंगी इन रस्मों को इन कस्मों को मैं ना भूलूंगी। বাহ। কারণ যতক্ষণ জীবন থাকবে ততক্ষণ শ্বাস। আরেকটা প্রিয় গান আমার হচ্ছে শোর সিনেমার এক প্যার কা নগমা হ্যায়। আহা, এই দুটো আমার ভীষণ জীবনের প্রিয়, সঙ্গে সেটা খুব মিলে মিলে গেল যায়, তোমার সঙ্গে আমার। খুব মিলে। সিনেমাটাও আমার জীবনের সঙ্গে অনেক ক্ষেত্রেই মিলে যায়। দিদি, আজকে যে কারণ আমরা সারা জীবন এত ভালো সুখের একটা পেছনে সন্ধে ছুটতে কাটালাম, আমি না করব সবাইকে, কেন জানো, আমি ছোটবেলার থেকে খুব কল্পনার জগতে সুখে ছুটতে গিয়ে কিন্তু সুখ, ছুটতে গেলে সুখ পাওয়া যায় না, এই জন্য সুখকে সুখ তো একটা প্রজাপতির মতো উড়তে থাকে এবং তুমি তার পেছনে ধেয়ে যাচ্ছ, সেটাই তো সুখ। কিন্তু যখন তুমি নিজেকে ভালো রাখার চেষ্টা করবে না, কারণ তুমি ভালো থাকলে, দেখো আমি তো এসবিসিসি কনসালটেন্ট ছিলাম, এসবিসিসি বলে যে জীবনের কেন্দ্রটা, সমাজের কেন্দ্র, দেশের কেন্দ্র হচ্ছে তুমি, আমি। তাই আমি যদি ভালো থাকি, আমার ফার্স্ট সার্কেল হচ্ছে আমার ফ্যামিলি, আমি যা রিফ্লেকশন দেবো তারা দেবে, তারপরের সার্কেল ফ্রেন্ড সার্কেল, এভাবে করতে এই করতে সার্কেলটা, এই বৃত্তটা বড় হচ্ছে। এবং তাই তোমার সঙ্গে সঙ্গে তোমার চারপাশ, তারপরে তোমার সমাজ, তারপরে তোমার পৃথিবীটা ভালো থাকছে। তাই সবার আগে নিজেকে মনে করো, আই এম দি হ্যাপিয়েস্ট ওম্যান ইন দিস ওয়ার্ল্ড, আই এম দি মোস্ট হেলদি ওম্যান দিস ওয়ার্ল্ড। অ্যাফার্মেশন। যত তুমি নিজেকে এটা ভাববে, তত দেখবে তোমাকে কোনো অসুখ, কারণ অসুখ তো একটা মাইন্ড সেট আপ, কাবু করতে পারছে না। তোমার পাশে বসলেই তো লোকে ভালো হয়ে যাবে। আর মৃত্যু একটা শাশ্বত জিনিস, আসতেই পারে, হ্যাঁ। যখন আসবে সেটাকে গ্রহণ তখন করতেই আমি হবে। রবীন্দ্রনাথের ভাষায় বলবো, মরণে রে তুহু মম শ্যাম সমান। আহা, কি যে ভালো একটা সন্ধে কাটালাম তোমার সঙ্গে, এবং অনেক কিছু জানলাম, শিখলাম। সবচাইতে বড় কথা, ক্যামেরার ওপারে হয়তো যারা রইলেন তারা ঋদ্ধ হলেন, এবং আমিও সেই সঙ্গে। না, আমিও অনেক কিন্তু বেশি সত্যি ঋদ্ধ বলছি হলাম। পারমিতা, আজকের এই অনুষ্ঠানটা এসে আমি সত্যি বলছি, মন থেকে বলছি, ভীষণ ভীষণ ভালো লাগছে। কেন জানো,
যতই আমি সাহসী হই না কেন, কোনো একটা জায়গায় আমার মনে হয় যে আমার ভেতরের যে চাপা কথাগুলো কাউকে বলতে পারলে আমিও বোধহয় একটু হালকা হব। একদম তাই। তাই তা আজকে আজ মন তোমরা আমাকে খুলে সেই জায়গাটা দিয়েছো। আমরা সেই কথাটুকু বললাম, আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম বন্ধুদের কাছে। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান অবশ্যই জানাবেন, এবং যেতে যেতে আবারও বলছি, সকলে ভালো থাকবেন। যে কোনো যুদ্ধ, যে কোনো ঝড় এলে মন ভাঙবেন না কখনো। মনটাই আমাদের আসল, তাকে তৈরি করতে হবে, তাকে লড়াকু করতে হবে, এবং আমাদের প্রতিটা মুহূর্ত বাঁচার মতো করে বাঁচতে হবে। সকলে খুব ভালো থাকুন। দেখা হবে আবারও আগামী পর্বে। দিদির থেকেও বিদায় নিব। খুব ভালো থেকো।